মানে বাবা ভীষণ ভালোবাসতেন যাকে, সেটা হচ্ছে চার্লস চ্যাপলিন। বাবা হেলসিঙ্কি গিয়েছিল, he had met up with Charlie Chaplin before Limelight was released. First he had met up with Charlie Chaplin there, and একটা ছবি ছিল সেটা আই থিঙ্ক মিসপ্লেস হয়ে গেছে, কোথাও আর্কাইভসে নেই, কোথাও পেলাম না ছবিটা। চার্লি চ্যাপলিন ভায়োলিনে ছিল আর বাবা পিয়ানোতে ছিল, ওই ছবিটা ছিল। মানে এত মানে ইম্পর্টেন্ট ছবি আমরা মানে হারিয়ে ফেললাম। সো তারপরে এই লাইমলাইটটা রিলিজ হলো। লাইমলাইট থিম থেকে কোন গান হলো আপনারা থিমের একটুখানি শুনুন, কি দুর্দান্ত থিম, আমার বাবাকে নাড়া দিয়েছিল। And Charlie Chaplin was a solo violinist. এবার আবার দুজন বিখ্যাত ব্যক্তিত্বকে মঞ্চ সম্রাট এবং শ্রী কঙ্কন ভট্টাচার্য, দুজন অভিন্ন হৃদয় বন্ধু। সেন ভরাট
মঞ্চে শ্রদ্ধেয় শ্রী কঙ্কন ভট্টাচার্য। এই অনুষ্ঠানটার আমরা নাম দিয়েছি সলিল সাথী সম্মান। সবাই সলিল চৌধুরীর সঙ্গে এক সময় থেকেছেন, এটাই আমাদের গর্ব। কল্যাণ সেন বরাট এবং অনিশ মুখোপাধ্যায় বন্ধু দুজনেই। উত্তরপাড়া সঙ্গীত চক্রের যুগ্ম সম্পাদক অনিশ মুখোপাধ্যায়। একটি অসাধারণ মুহূর্ত আমরা এখন দেখছি। দোতারা সুরের স্পন্দন তুলে গ্রাম থেকে গ্রামান্তরে নিয়ত ছুটে বেড়ানো যার নেশা, কথায় গানে সুরে আর যন্ত্রের ঝংকারে প্রান্তিক মানুষের কাছে বাংলার লোক গান এবং লোক সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর সেই কঙ্কন ভট্টাচার্যকে আমাদের মধ্যে পেয়ে আমরা আপ্লুত। এই লোকগান সংগ্রাহক, গীতিকার, সুরকার এবং গায়ক শ্রী কঙ্কন ভট্টাচার্যকে আজ আমরা সাদরে বরণ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজ এই মঞ্চে উপস্থিত থাকার জন্য। ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম সংগঠক এই প্রবীণ ব্যক্তিত্ব আদতে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, কিন্তু সঙ্গীতের নেশা, নতুন কিছু সংগ্রহের তাগিদ আর সামাজিক দায়বদ্ধতায় আজও ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তর। তার কাছেই শুনবো তার সঙ্গে সলিল চৌধুরীর সখ্যতা, অভিজ্ঞতা আর উপলব্ধির কথা। সম্বর্ধনা দিচ্ছেন ছবি দে। সহসভাপতি শ্রীমতী ছবি দে বরণ করে নিচ্ছেন। আমরা 4 দিন ধরে আগরতলায় ছিলাম। আমি ছিলাম পিঙ্কি, মানে অন্তরা। ও আমাকে ফেলে পালিয়ে এসছে কালকে, ও আর ওর হাজবেন্ড। আর আমি ওখানে থেকে কালকে অনুষ্ঠান করে আজ সকালে এসে বাড়িতে খালি সুটকেসটা রেখে বেরিয়ে এসছি ওই একই পোশাকে। কাজেই ওই অবস্থায় নেই। তবু অনুষ্ঠানটা সলিলদার স্মরণে। আমার পাশে এতক্ষণ দুর্বাদল চ্যাটার্জি বসেছিলেন। আমরা আলোচনা করছিলাম যে সলিলদা এমন কম্পোজিশন করেছেন যে যদি একটু ভুলও কেউ গায় না, আমরা সেই আসল সুরটাই শুনতে পাই, মানে আমাদের মনে হয় না যে ভুলভাল হচ্ছে। আর এই সমস্ত মানুষ একটা শতাব্দীতে একজনই জন্মান, বেশি মানুষ এরকম জন্মান নয়। এটা ঘটনা। আমরা যারা তার সাহচর্য পেয়েছি, আমরা তার মুখের যুগী নই কেউ, তবুও পাশে থাকার সুবাদে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি এই শতবর্ষকে সামনে রেখে, বিভিন্ন ওয়ার্কশপের মধ্যে দিয়ে, সেমিনারের মধ্যে দিয়ে, যাতে সলিল সঙ্গীত উচ্চারিত হয় পশ্চিমবঙ্গের কোনায় কোনায়। এবং আপনাদের শুনলে ভালো লাগবে যে আমরা দুটি সংগঠন, একদিকে অন্তরার শ্রীকান্তর নেতৃত্ব, আর সেখানেও আমি আছি, আর এদিকে কঙ্কন আছে, আমি আছি। পবিত্রতা নাম দিয়েছিলেন সলিল সমারোহ। আমরা একসঙ্গেই প্রথম প্রেস ক্লাবে প্রেস মিট করে শুরু করি। যে কটি অনুষ্ঠান হয়েছে সবকটি এত জনপ্রিয় হয়েছে, এবং সবচেয়ে আসার কথা যেটা, সেটা হলো সলিল সমারোহ তরফ থেকে আমরা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সমস্ত ব্লক স্তরে, মহকুমা স্তরে। তো আমাদের একটা ধারণা ছিল যে 1000-10 ছেলেমেয়ে নাম দেবে, তারা অংশগ্রহণ করবে। সংখ্যাটা বাড়তে আরম্ভ করলো, এবং এটা শুনে একটা জোরে দয়া করে হাততালি দেবেন, সংখ্যাটা 1 লক্ষে ছিল। 1 লক্ষ ছেলে মেয়ে সলিলের শব্দ উচ্চারণ করেছে।
কাজেই ভেঙে পড়ার কারণ নেই। এইসব মানুষ চলে যান না, এনারা তাদের কাজের মধ্যে থেকে যান এবং থাকবেন। আমরা আপ্রাণ চেষ্টা করে যেটা শুরু করেছি, আজকে অনিশরা যে চেষ্টাটা করছে, আমাদের একই সঙ্গে কথা বলেছিলাম এবং ওই অনুষ্ঠানে আমার মনে পড়ে অনিশ মঞ্চে বলতে উঠে কাঁদতে আরম্ভ করেছিল, এত ইমোশনাল হয়ে গেছিল। তখনই আমরা ঠিক করেছিলাম যে আসবো। এবং আগামীকাল আমার একটা অডিশন ছিল আগরতলায়, কিন্তু আমি ওটাকে ক্যান্সেল করে আমি আজকে এসেছি। আমার ওখানে আমার অডিশন ছিল, কিন্তু আমি ওখানে যাইনি। ওদের বললাম যে আমি পারবো না, কারণ আমি 8 তারিখে কথা দিয়েছি আমি এখানে আসবো। আর উত্তরপাড়ার সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটা তো নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। তা শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন প্রায় সব জায়গায় বন্ধ হয়ে গেছে। কিসের জোরে অনিশরা চালিয়ে দেয় আমি জানি না, এখনো চলছে সেটা। এবং কিছুদিন আগের বছরের মধ্যে আমার জামাই নীলাদ্রিকে নিয়ে এসেছিল, তাই তো? এরকম ওরা কাউকে ছাড়ে না, সবাইকে ধরে ধরে নিয়ে আসে এবং ওদের আন্তরিকতা এত বেশি যে এখানে আসেননি এরকম কোনো শিল্পী নেই। সেই সবকিছু মিলিয়ে আমি বলবো যে ওরা শাস্ত্রীয় সঙ্গীতের অঙ্গনে থেকেও যে সলিলদার শতবর্ষে এতটা নিজেদের নিয়োজিত করেছে, আমরা কৃতজ্ঞ, আমরা সত্যি কৃতজ্ঞ তাদের কাছে। আমি মাইকটা ধরে আছি, দেখুন আমার হাতটা কাঁপছে। এটা আবেগে না দুর্বলতায় জানি না, কিন্তু সলিল চৌধুরী সম্পর্কে যদি বলতে যাই না, মানে যদি গল্প করতে যাই, আমি বা কঙ্কন বা দুর্বাদল, পিঙ্কির কথা ছেড়েই দিলাম, রাত পার হয়ে যাবে। তার কারণ আমাদের গল্প অনেকদিন এরকম হয়েছে যে সলিলদার বাড়িতে যখন স্টুডিও ছিল, তখন রেকর্ডিং শেষ করলাম রাত্রি 10:30টায়, 11টা থেকে আড্ডা মারতে আরম্ভ করলাম রাত্রি 3টে অবধি। সলিলদা কথা বলেই যাচ্ছে না, আর আমরা শুনে যাচ্ছি। তা এরকম দিনের পর দিন সব গেছে। সেই গল্পগুলো করতে গেলে ওই গল্প করার জন্য একদিন সেশন দরকার, তাহলে আর গান বাজনা হবে না। তা আজকে আর গান গাইছি না, পরে একদিন আর আমার একটা গান মুখস্থ ছিল, ভেবেছিলাম আমি আর পিঙ্কি গাইবো, সেটা গিয়ে দিল তো অধিকারটা। তা অধিকারটা আরেকবার গিয়ে দেবো, তুই আসবি? আচ্ছা নমস্কার। আমারও আজকে শরীরটা খুব খারাপ। ওই আগরতলা থেকে ফিরেছি না, কি একটা হয়েছে, সকাল থেকে হাঁটছি, এই দেখুন রুমাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আজকে কল্যাণদার সাথেই আমিও একসাথেই কিছু আপনাদের শোনাবো, চেষ্টা করবো আর কি। আর তারপর আমি একটু ছোটবেলার কিছু গল্প আপনাদের বলবো, সেটাই ভেবে এসেছি। বাবা হিসেবে বাবা কি ছিল, মিষ্টি একটা সুইট মানুষ ছিল, সেটাই একটু শোনাবো। মিষ্টি মানে এরা মিষ্টি মানুষ হয় না, এরা মিষ্টি মানুষ হয় না। একটা হারমোনিয়াম আর হারমোনিয়াম বলে দাদা তুমি বাজাও। আসলে মাঝখানে হারমোনিয়েশনটা খুব গন্ডগোল আছে। হ্যাঁ, তার আগে সলিলদার রসিকতার কথা বলবো না, একটু ই মেজর কর্ডটা দিকে একটু জাস্ট। সলিলদা কি ছিলেন, কিভাবে গান? ও ভাই রে ভাই, মোর মতো না দেশ প্রেমিক নাই। ও ভাই রে ভাই, মোর মতো না দেশ প্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতো না দেশ প্রেমিক নাই। এই বৃহস্পতিবারের বার বেলাতে জন্মেছিলে মামি,
ও ভাই জন্মেছিলে মামি, আর বলবো কি ভাই ঠিক তখনই সূর্য গেল থামি আকাশে। ও ভাই ডজন খানেক ব্যাং তখন করলো ঘ্যাঙর ঘ্যাং। ও ভাই ডজন খানেক ব্যাং করলো ঘ্যাঙর ঘ্যাং। শুনে বললে সবাই কি বললে কি বললে কি বললে, শুনে বললে সবাই স্বপ্ন থেকে এসেছে নিমাই। এর পরের অন্তরাটা দেখুন, আমায় দেখতে বটে মোটা সোটা ভুঁড়ি জ্বালার মতো। ও ভাই ভুঁড়ি জ্বালার মতো, কিন্তু দেশের কথা ভেবে ভেবে অন্তরে ক্ষত কত যে। আমার রাত্রিরে ঘুম নাই ওঠে ঘন ঘন হাই, আমার রাত্রিরে ঘুম নাই ওঠে ঘন ঘন হাই। আর রাবড়ি মালাই খেতে গিয়ে, দেশের লোক খেতে পায় না, উনি রাবড়ি মালাই খেতে গিয়ে, আর রাবড়ি মালাই খেতে গিয়ে বড্ড বিষম খাই। এই মোর মতন আর দেশপ্রেমিক নাই। রোজ সকালে যখন নিউজ পেপার খোলেন, এই দেশপ্রেমিক না হলে ভাই পত্রিকাতে কেন, ও ভাই পত্রিকাতে কেন, এই দেশপ্রেমিক না হলে পত্রিকাতে কেন, ও ভাই পত্রিকাতে কেন। এই প্রথম পাতায়, এই প্রথম পাতায় ছবি আমার প্রত্যহ ছাপানো থাকে যে, আমি কি দিয়ে ভাত খাই আর কোথায় কোথায় যাই, আমি কি দিয়ে ভাত খাই আর কোথায় কোথায় যাই, মিলিয়ে নেবেন। ওরা ছাপে আমার পেঁচড়া হলে কি মলম লাগাই। এই মোর মতন আর দেশপ্রেমিক না, আরে ভাই রে ভাই মোর মতন আর দেশপ্রেমিক না, ভাই রে ভাই মোর মতন আর দেশপ্রেমিক নাই। এরকম লোক তো চারদিকে রোজ দেখেন, তাই না? অধিকার গানটা ওখানে ওয়ার্কশপে করালাম আউরতানায়, 100 ছেলে মেয়ে প্রায়, ঠিক আছে। ওরা যেভাবে এই হারমোনিয়াম গুলো তুললো আমাদের অবাক করে দিয়েছে। আমাকে পিঙ্কি তার আগের দিনই ফোনে বলেছে যে তুমি এসে দেখতে পাবে যে কি ট্যালেন্টেড সমস্ত ছেলে মেয়ে, সত্যি কথা। এবং মুশকিল হলো ওনারা সকলে অসম্ভব ভালো বাজান, কিন্তু যারা বাজাচ্ছেন প্রত্যেকে গুণী, কিন্তু সলিলদার কর্ড চারটা না পেলে না এই গান বাজানো সম্ভব নয়। কারণ হারমোনাইজেশন যেটা হবে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন ওটা মুশকিল আছে।
না, আগরতলা থেকে চলে এসে ভালোই হলো। এই দৃশ্যটাকে সচরাচর দেখা যায়। আমরা কতটা গাইবো আর কতটা ধারাবো জানি না। না না, আমরা খুব ভালো গাইবো, যা আছে তাই তাই দারুণ হবে। চলো। হারমোনিয়ামের মাইকটা একটু জোরে দেবে ভাই। এই কর্ডস গুলো যাতে শোনা যায়। হ্যাঁ, এটা একটু জোরে দিতে হবে। সাউন্ড আর একটু জোর চাই। আর একটু জোর করা যাবে হারমোনিয়ামেরটা? অধিকার কে কাকে দেয়, অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু যে পাওয়া যায়, কখনোই নয়, কোনোদিন নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার জোরে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার জোরে নিতে হয়। পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু যে পাওয়া যায়, কখনোই নয়, কোনোদিনও নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার জোরে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার জোরে নিতে হয়। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, সঞ্চারে করবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু কুড়িদের পড়বার অধিকার, মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, সঞ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু কুড়িদের ভোটবার অধিকার। এসব তো আমাদের জন্মগত, 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 এসব তো আমাদের জন্মগত। তবে কেন এত হাহাকার, ঘরে বসে বসে তবে নয়, অধিকার কিনে নিতে হয়, রক্তে কিনে নিতে হয়, অধিকার কিনে নিতে হয়, রক্তে কিনে নিতে হয়। এই দুনিয়ার দেশে দেশে এই সব অধিকার যারা কেড়ে নিল তারা কারা? দুনিয়ার দেশে দেশে এই সব অধিকার যারা কেড়ে নিল তারা কারা? তারা তো মুষ্টিমেয় আঙুলেতে গোনা যায়। আমাদের বুদ্ধিতে বুদ্ধি ওদের, আমাদের বিজ্ঞানী বুদ্ধিজীবী, আমাদের শক্তিতে শক্তি ওদের, আমাদের মজদুর কিষান জওয়ান, আমাদের নিয়ে ওরা করে কারবার, আমাদের নিয়ে ওরা দাসত্ব শৃঙ্খলে বাঁধে বারবার। ওরা কারা? মহাসৎ, ধূর্ত, অহিংস, মুখোৎসারী, খনি পেশাদার, সভ্যতা শরীরের ওরা ক্যান্সার। মলমের কাজ নয় একটি ওষুধ শুধু অস্ত্রোপচার, মলমের কাজ নয় একটি ওষুধ শুধু অস্ত্রোপচার। তাহলেই ফিরে পাবে সব অধিকার। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হক কথা সঞ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু কুড়িদের ভোটবার অধিকার। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হক কথা সঞ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু কুড়িদের ভোটবার অধিকার। সত্য আমাদের জন্মগত, 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 এসব তো আমাদের জন্মগত। তবে কেন এত হাহাকার? আর ঘরে বসে বসে প্রান্তরে নয়, অধিকার কিনে নিতে হয়, রক্তে কিনে নিতে হয়, অধিকার কিনে নিতে হয়,
রক্তে কিনে নিতে হয়, লড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। ধন্যবাদ। বাবার গান রিহার্সেল ছাড়া মুশকিল আছে কিন্তু। আচ্ছা, কঙ্কন দাদা বলুক, তারপর আমি বলছি। কঙ্কন দা, এখন কথা হচ্ছে, বিষয় হচ্ছে সলিলদা। কল্যাণ ঠিকই বলেছেন যে শতাব্দীতে হয়তো একজন জন্মাতে পারেন, জানি না কোনোদিনও জন্মাবেন কিনা। কারণ আমি একটা কথা এখন বলি সব জায়গায়, আজকেও এখানে বলছি, যে আমরা দেখবেন খুব চালু কথা যে বাংলা গানের স্বর্ণযুগ, এটা কবে শুরু হয়েছিল? মোটামুটি সকলে বলেন যে 50-এর দশকের 53-54 সাল থেকে শুরু হয়েছিল এবং প্রায় 70-এর দশক অবধি এটা চলেছিল। একটা রমরমা ব্যাপার, প্রত্যেক বছর HMV থেকে পুজোর গান প্রকাশিত হতো অসংখ্য, প্রচুর বাংলা সিনেমা হতো এবং সমস্ত সিনেমাগুলোতে প্রচুর গান থাকতো। কিন্তু আমার কথা হচ্ছে, অভিজিৎ দা বলেছেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উনি একটা কথা বলেছেন, খুব দামি কথা। কথাটা হচ্ছে এই যে 49 সালে সলিল চৌধুরী গায়ের বধূ তৈরি করেছে এবং এই গায়ের বধূ শুধু একটা গান ছিল না, গায়ের বধূ আসলে বাংলা গানের স্বর্ণযুগের উদ্বোধনী সঙ্গীত ছিল। এবং এই উদ্বোধনী সঙ্গীতের পর বাংলা গানে যে পরিবর্তন এসেছে সেটার কাণ্ডারি, যদি একমাত্র কাণ্ডারি বলি, সেটা কিন্তু সলিল চৌধুরী। আপনারা জোরে একটা হাততালি দিলে আরো ভালো লাগবে। আজকে বাংলা গানের স্বর্ণযুগই থাকতো না যদি সলিল চৌধুরী না থাকতো। এবং ওনার গানের রচনার মধ্যে দিয়ে উনি যা করেছেন, সুরের মধ্য দিয়ে উনি যা করেছেন, সমস্তগুলো তো অভিনব, এটা আগে কেউ কেউ কোনোদিন করেননি। উনি যে বাণী লিখেছেন গানে, এই বাণী কিন্তু আর কেউ লেখেননি। এবং সলিল চৌধুরী ধরুন 46, 45 থেকে 52 অবধি প্রায় 70 খানা এরকম মানে গণসংগ্রামের গান তৈরি করছেন, গণসঙ্গীত। 52 সালের পরে উনি কলকাতা থেকে মুম্বাই গেছেন এবং সেখানে গিয়ে কাজ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস সলিল চৌধুরীর মধ্যে এই বিতর্ক ছিল মনের মধ্যে যে এত তো গণসঙ্গীত তৈরি করলাম, তা গণসঙ্গীত কি শুধু রাজনৈতিক লোকেরাই গাইবে নাকি সাধারণ মানুষেরও গান হবে? আর যদি সাধারণ মানুষেরও গান হতে হয় তাহলে সেটা কিরকম গান হবে? অর্থাৎ এমন কি কোনো গান হয় যার মধ্যে জীবনেরও কথা বলবে, আবার সাধারণ মানুষের জীবনের, সাধারণ মানুষের প্রেম ভালোবাসা সব থাকবে? খেয়াল করে দেখুন, সকলেই মেলালেই দেখবেন সলিল চৌধুরী এই লাইনের প্রথম মানুষ। কিন্তু না হলে পরে প্রান্তরেরও গান আমার কেউ লিখতে পারতেন না, যার মধ্যে সংগ্রামও আছে, প্রেম ভালোবাসা মানুষের জীবনও আছে। দুরন্ত ঘূর্ণি কেউ লিখতে পারতেন না, পথ হারাবো বলি এবার কেউ লিখতে পারতেন না, কেউ লেখেননি। এবং আমায় প্রশ্ন করে নীল ধ্রুব, তারাও কেউ লিখতে পারেননি। একটা জীবন বোধ এবং তার সঙ্গে মানুষের সাধারণ জীবন এবং সংগ্রাম এবং মানুষের স্বপ্ন, এভাবে কিন্তু আর কেউ বেরাতে পারেননি। এবং স্বর্ণযুগের গানের মূল বিষয়টাই ছিল তাই। সকলে হয়তো সেটাকে অনুসরণ করতে পারেননি। যদি আরো কেউ কেউ করতে পারতেন তাহলে হয়তো আমরা আরো ভালো বাংলা গান পেতাম। কিন্তু যেটুকু হয়েছে, যতটুকু হয়েছে, সেটার কিন্তু প্রধান কাণ্ডারি এবং প্রধান সারথি সলিল চৌধুরী ছিলেন। যে জন্য আজকে সমস্ত ছাপিয়ে অনেক স্রষ্টারা হারিয়ে গেছেন, সলিল চৌধুরী কিন্তু হারাননি। যত দিন যাচ্ছে সলিল চৌধুরী বেশি করে প্রাসঙ্গিক হচ্ছেন। না হলে আমরা আজকে যে শতবর্ষ পালন করছি, এতে কল্যাণও সঙ্গী ছিলেন, অন্তরারাও করছেন, অন্যভাবে আমরাও করছি, এই সারা আমরা পেতাম না। এটা কল্যাণ বললেন যে 1 লক্ষেরও বেশি প্রতিযোগী সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে, বিভিন্ন জায়গাতে তারা প্রতিযোগিতা করেছেন। কিন্তু আরো মারাত্মক তথ্য যেটা, সেটা হচ্ছে এই অন্তরা তো বিচারক ছিলেন ওখানে। অধিকাংশ বিভাগে যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, কেউ উত্তর দিনাজপুর, কেউ দার্জিলিং, কেউ জলপাইগুড়ি, কেউ আলিপুরদুয়ার, কেউ মালদা, কেউ বাঁকুড়া। ভাবতে পারা যায় মাটিতে কোন জায়গায় রস পৌঁছলে এটা সম্ভব?
যে ফার্স্ট সেকেন্ড কিন্তু কলকাতার খুব কম, বেশিরভাগই হচ্ছে দূরের জেলা থেকে হয়েছে। এটা আমাদের কাছে কলকাতা থেকে হয়নি, এটা দুঃখের নয়, এটা আনন্দের। এটা আনন্দের এই জন্যে যে সলিল চৌধুরী কিন্তু পৌঁছে গেছেন গ্রামে গঞ্জে মাঠে। আমরা যদি সময় দিতে পারতাম, এখন কত যে ডাক আসছে সলিল চৌধুরী গান শেখান, তার বিষয়ে আলোচনা করুন, কিন্তু আমাদেরও তো বয়স হয়েছে, আমাদের পক্ষে সেই দৌড়ঝাঁপ করা এখন আর সম্ভব হচ্ছে না। কিন্তু প্রত্যেক দিন আহ্বান আসছে, এখানে ব্যবস্থা করুন, একটা কিছু করুন। যাই হোক, কথা বাড়াবো না, আপনাদের অনুষ্ঠান চলছে, সুন্দর অনুষ্ঠান, এটাই চলুক। সলিল চৌধুরীর প্রতি আমাদের সবার শ্রদ্ধা, এইভাবেই তার সৃষ্টির মধ্য দিয়েই হোক, কথাই তো না, আসলটা বিষয় কাজ, কাজের মধ্য দিয়ে, গান বাজনার মধ্য দিয়ে সেটা হোক। আর সলিলদার গল্প যদি বলতে শুরু করতে হয়, তাহলে আমিও তো বেশ অনেকক্ষণ বলতে পারি, সেটা কোনো কথা না, অনেক মজার মজার গল্প আছে। একটা ছোট্ট কথা, একবার হচ্ছে, কেন বলছি এটা, যে সলিল চৌধুরীকে আমরা অনেক সময় দ্বিখণ্ডিত করে ফেলছি। যেমন সলিল চৌধুরী মানে হচ্ছে কিছু হারমোনি, কিছু অব্লিগেটারি, কিছু কর্ডস। যেন কর্ড জিনিসটা সলিল চৌধুরী একমাত্র, বা এরকম একটা ব্যাপার। সলিল চৌধুরী ঠিক, উনি বাংলা গানে পাশ্চাত্য জিনিস যেভাবে ব্যবহার করেছেন আর কেউ কিন্তু করেননি। উনি এটা চালু করেছেন, এবং এখন যে জন্য কোনো বাংলা গান হয় না যার পেছনে অব্লিগেটরি বাজে না, এমন কোনো গান হয় না যাতে কর্ডস বাজে না, বা এখন তো সব জায়গায় বেস গিটারও বাজে। এখন মজাটা হচ্ছে, তখন কলকাতায় বাংলা ব্যান্ড আসেনি, এটা বোধ হয় 92 কি 93 সাল হবে। একদিনকে সলিলদা দুপুরবেলা বললেন, চল যাবি বাংলা ব্যান্ড শুনবি? তাই আমি বললাম, কি জিনিস সেটা? বলো, সেটা বাংলাদেশের একটা দল আসবে, আর ব্যান্ড মানে হচ্ছে সবাই গায় সবাই বাজায়। কি জিনিস জানতাম না। তো সলিলদার সঙ্গে আমি গিয়েছিলাম নিকো পার্কে, সেখানে বাংলাদেশের একটা ব্যান্ড এসেছিল। আমরা গিয়ে দেখলাম যে 5 জন ওদের হচ্ছে বাজাবেন। 5 জনেরই সাদা জুতো, সাদা মুজো, সাদা প্যান্ট, সাদা শার্ট, সাদা বেল্ট, সাদা টুপি, মাথায় পেট্টিটাও সাদা, সব সাদা, গিটার সাদা, কিবোর্ড সাদা, সব সাদা। আমি এরকম দেখিনি। সলিলদা তো ভীষণ ইন্টারেস্টেড ছিলেন, সলিলদা খুব জানতেন এইসব কোথাকার। গিটারটা দেখে বললেন, বাহ, এই গিটার, এ তো অনেক দাম। কিবোর্ডটা দেখে বললেন, বাপরে, এই গিটার তোমরা কোথায় পেলে, এই কিবোর্ড কোথায় পেলে, তো ভীষণ দাম। সব দামি দামি জিনিসপত্র ওরা সব বাজাবে। এইবার গান শুরু হলো। গান শুরু হওয়ার মুখে ওদের যিনি লিডার, তিনি এরকম দুপা ফাঁক করে দাঁড়িয়ে বললেন, আমরা সম্পূর্ণ পাশ্চাত্য পদ্ধতিতে বাংলা গান গাই। সলিলদা শুনেই না মাথা গরম হয়ে গেছে। আমার পাশে বসেছিলেন, এটা শুনেই ওনার মাথা খারাপ হয়ে গেছে, তখন বাপবাদে উঠে যাচ্ছে। এইবার ঘন্টাখানেক ওদের গান হলো, তারপরে সলিলদাকে বলতে দিয়েছে। সলিলদা বলছেন যে, শোনো, তোমাদের গিটার ভালো, কিবোর্ড ভালো, বাজনা ভালো, সব ভালো, কিন্তু তোমরা এই যে কথাটা বললে যে তোমরা পাশ্চাত্য পদ্ধতিতে বাংলা গান গাই, তাহলে আমার প্রশ্ন, তোমরা বাংলা গান কেন গাইছো? তোমরা তো অন্য কিছুই গাইতে পারতে, বাংলা গান গাইবার কোনো দরকার ছিল না। কেন কথাটা বলছি, যে আমিও যেখানে যা পাই কুড়িয়ে কাছিয়ে নিয়ে এসে গান তৈরি করি, কিন্তু আমি কিন্তু যেখান থেকে যা পাই সেটা এসে বাংলার মাটিতে পুঁতি। আমার যে ফুলটা আমি ফোটানোর চেষ্টা করি, সেই গাছটা কিন্তু বাংলার মাটিতে হয়, যে জন্য আমি কিন্তু বাংলা গান তৈরি করি। এই কথাটা কেন বলছি, এটা এত দামি একটা কথা। আপনি সলিল চৌধুরী একটা গানকে বলতে পারবেন, এত তো বিদেশি সুর উনি ব্যবহার করেছেন। পল্লবিনী সঞ্চারিণীকে শুনে কেউ বলবে এটা কোনো বিদেশি সুর? কেউ কি বলবে আজ নয় গুনগুন শুনে এটা কোনো বিদেশি সুরের কোনো জায়গা থেকে নিয়ে এসছেন? এরকম অজস্র সুর তো আছে। তো এবং কি আপনি ওই যে মৌসম্বিতে যায়, জানেন ওটা রাশিয়ান একটা রেড আর্মির সঙ্গে সুর, ওটা এরকম অজস্র সুর নিয়ে এসছেন, কোনো প্রশ্ন নেই, কারণ সবগুলো উনি বাংলার মাটিতে পুঁতেছেন বলে বাংলা গান হয়েছে। সেই জন্যে ওই ছেলেগুলিকে বললেন, তোমরা ভাই খুব ভালো বাজাচ্ছ, গাইছো, ঠিক আছে, কিন্তু তোমরা যদি বাংলার মাটিতে গাছ পুঁততে না পারো, তোমরা যদি বাংলার মাটিতে বাংলার গান না করতে পারো, তাহলে কিন্তু হবে না। এবং দেখুন, অনেক ব্যান্ড এরকম ছিল যারা মনে মনে আমেরিকায় বাস করে কিন্তু কলকাতায় ব্যান্ড বাজায়। দেখেছেন, একটা দলও নেই। আমি কাউকে খারাপ বলছি না, অনেক উনি ছেলেপুলে তাদের মধ্যে আছে, কিন্তু দলগুলো উঠে গেল কেন? উঠে গেল একটাই কারণে, ওরা কেউ বাংলা গান করেনি, ওরা মনে মনে আমেরিকার গান করছে কিন্তু বাংলা ভাষাতে। না হলে বলুন তো,
আমরা বলি কবে কোথায়, আমরা তুমি কোথায় থাকো, এই তো বলি তো আমরা। ব্যান্ডের উচ্চারণ কি কবে কোথায়। খেয়াল করেছো? বাংলাকে বিকৃত করে যদি কেউ এরকম উচ্চারণ করে তাহলে তাদের বাংলা গান করার কোনো দরকার নেই। বাবা নমস্কার, তোমাদের তোমরা ভাই যাও, বিদায়। বিদায় করে দিয়েছে বাংলার মানুষ। আমি কাউকে সমালোচনা করছি না, কিন্তু আমরা তো বাংলার মাটিতে আছি, আমরা তো বাংলা গান করব। সেই বাংলা গানটা সলিলদা তৈরি করে গেছেন, তার দেখানো পথেই করব। নমস্কার, ভালো থাকবেন সকলে। একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা আস্তে আস্তে ভাবছিলাম যে আপনাদের আমার বাবা কি ছিল, হ্যাঁ সেটা একটু বলি। আমরা সবাই জানি সলিল সঙ্গীতের ইয়েতে আমরা এখনো ভাসছি ওই সমুদ্রে, ওটা কোনোদিন মানে ইয়ে হবে না, বন্ধ হবে না। কিন্তু আজকেই ভাবছিলাম যে বাবা ছোটবেলায় আমাকে আর আমার বোনকে, ওই ব্যস্ততার মধ্যেও আমাকে আর আমার ছোট বোন সঞ্চারীকে রোজ রাত্রে রেকর্ডিং থেকে ফিরে এসে ভূতের গল্প শোনাতো। আর বাবা তো দারুণ স্টোরি টেলার ছিল, দারুণভাবে গল্প বলতো। তো আমরা তখন, আমরা দুজনেই ছোট, ভয় পাচ্ছি। বাবা বললো দাঁড়া দাঁড়া, ভয় পাই, ভূতটাকে আটকে দিচ্ছি। কি করলো, একটা উইস্কির বটল, বাবা তো একটু আধটু খেত, তো ওই উইস্কির বটলে, হ্যাঁ খালি বটল শেষ, ওটাতে একটা ম্যাচিস দিল, দিয়ে হুপ করে ওই যে আগুনটা লাগলো, ওটা চিপিটা দিয়ে দেখ ভূতটা আটকে গেল, দেখ এবার তোরা আরামে ঘুমাবি। তো এই যে ছোট ছোট জিনিসগুলো এখনো আমার মনে আছে। আর আমি আর সঞ্চারী, ওর ডাক নাম জুলি, আমরা মানে বুঝতে থাকতাম বাবার কোলে কে উঠবে, সেটা নিয়ে ঝগড়া হতো যে বাবার কোলে কে উঠবে। তো আমার যখন প্রথম রেকর্ডিং হলো বুলবুল পাখি, তখন বাবাকে বলেছিলাম স্টুডিওতে বাবা কোলে নাও। তো তারপর থেকে কি হলো, প্রত্যেকটা রেকর্ডিং এর পরে বাবা বলতাম বাবা কোলে। তারপরে একটা সময় বড় হয়ে গেছি, তো তখন বাবা বলছে বাবা কোলে। বলছে এখন কি আর পারি, তুই তো বড় হয়ে গেছিস। এই যে মিষ্টি মিষ্টি জিনিসগুলো না, মানে এটাই ছিল বাবা। আর আরেকটা ছিল বাবা আর মার মধ্যে, মার কাছে সারাক্ষণ মার খেতাম আর বকা খেতাম, কিন্তু মাই ছিল আমার আরেক শিক্ষাগুরু। আর আমি ছোটবেলায় কি হতো, মা মারলো, আমরা বসে থাকতাম চুপ করে, মুখটা চুপ করে বসে থাকতাম। যেই বাবা ঢুকলো অমনি ভ্যাঁ করে কেঁদে দিতাম, দিয়ে বলতাম মা মেরেছে, হ্যাঁ মা মেরেছে। বাবা তখন মাকে বকা দিত যে কেন ছুটি, কেন বাচ্চাদের বকা দিচ্ছ, কেন মারছো করে, মাকে খুব বকা দিত, সেটাতেই আমরা আনন্দ পেতাম। তো এটাই ছিল বাবা। আর হ্যাঁ, মানে এরকম ছোট ছোট কি ভালো ভালো স্মৃতি, এটা নিয়ে আমিও বেঁচে আছি, এটা নিয়ে আমিও বেঁচে আছি। ইনফ্যাক্ট আমার মনে আছে যখন আরেকটা বাবা খুব উইটি ছিল, যেটা তোমরা বলছিলে না, বাবা একদিন গল্প করছে যে দ্বিজেন আঙ্কেলের সাথে বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল, দ্বিজেন মুখোপাধ্যায়, দ্বিজেন কাকা। আঙ্কেল বলতাম, ছোট থেকে আমরা বম্বেতে যেহেতু বড় হয়েছি সবাইকে আঙ্কেল আন্টি বলতাম। তো বাবা বলছে দ্বিজেন একদিন বলছে, উফ শরীর আজকে বড্ড গরম লাগছে রে, আর দ্বিজেন আঙ্কেল খুব লম্বা ছিল। হ্যাঁ দ্বিজেন তোর লাগবে না, তুই তো সূর্যের অনেক কাছাকাছি। তো এইরকম মিটি ছিল। আরেকদিন বাবা ওই কিবোর্ডে সানাই টোনে, ওপো সানাই টোনে বসে বাজাচ্ছে, আলাপ মতন একটা করছে, বলছে দেখ বিসমিল্লা হতে পারলাম না, 19 মিল্লা হয়েছে মনে হয়। এটাই ছিল সলিল চৌধুরী আরেকটা মজার দিক। আচ্ছা এবার আমরা একসাথে আরেকটা চেষ্টা করছি। হ্যাঁ মৌসুম বিতা চায়, ওই হ্যাঁ मौसम पिता जब बाबा रमी बसे एक दिन ट्रैकी गाई थी, है धरती कहे पुकार के बीज बिछाले प्यार के, मौसम बीता जाए मौसम बीता जाए। এই মৌসুম বিতা যে আমরা দুজনে গাইছি, বলছে দেখ মনে হচ্ছে দুটো ভিকিরি গাইছি, মনে হচ্ছে মৌসুম বিতা যায় মৌসুম বিতা যায়। খুব কিউট, ভীষণ ভালো মানুষ ছিল বাবা। কিউট কথাটা একজন বয়স্ক মানুষ এই লেভেলের মানুষের সম্পর্কে উচ্চারণ করা হয়তো কিরকম একটা মনে হয়, কিন্তু সলিলদা সত্যি খুব কিউট ছিলেন, এত মজার, এত ভালো মানুষ, মিষ্টি মানুষ। এই সামনে দুর্বা বসে আছে, ওরাও প্রচুর গল্প করতে পারবে, বলতে পারবে। রেকর্ডিং এর সব এক একটা গল্প, মানে আসলে ওই নিয়ে একটা সেশন করা উচিত, খালি ওই আমাদের কথা ভুল হতে পারে, কারণ কারোর কাছে খাতা নেই, অনেক কিছু হতে পারে, সবাই মেনে নেবে, ঠিক আছে? সবাই মিলে গাইবেন, পুরানো দিন পুরানো মন, সবাই আপনারা জানেন। আচ্ছা, আর
গ্রুপে যারা আছেন এই গ্রুপের ছেলে মেয়েরা টন্ত সবাই আয়, মহিলারাও আসুন, সবাই আসুন। খালি মনে রাখবেন সমস্ত লাইন দুবার করে, এটা আমরা সবাই মিলে গাইবো। আপনারাও যারা আছেন প্রত্যেকে গাইবেন। এটা হাউসের আলোটা জ্বালিয়ে দিন, হাউসের আলোটা জ্বালিয়ে দিন, এটা আমরা সবাই শিখছি। সবাই মিলে গাইবেন কিন্তু। আর একটা শর্ত আছে, সেটা হলো হাতে হাতে তালি চাই। আর একটা জায়গায় আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্দাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব ডাকে কোমর বেঁধে আয়। আচ্ছা, এটা এইটুকু জায়গা খালি আমরা সকলে গাইতে পারি না? আমি চেষ্টা করে দেখবো। রেডি, 1 2 3 4। হায় রে পিঙ্কি চ, এনারা আমাদের থেকে ভালো গাইছে। ঠিক বলেছ, তাও কিন্তু গাইবো দাদা, তাও গাইবো। এই হচ্ছে সোহেল চৌধুরী। এই বাংলাদেশ তাল তোলে, এই বাদল তাল তোলে, আর আনন্দ চলে আকাশ ভরে যোজনায়। গাও সবাই। এই বাদলে তাল তোলে, আর আনন্দ চলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে, এই মাটির ধরা চলে, আজ হাসির কলর লেহে নতুন জীবন গড়িয়া। আয় ছুটে সকলে, এই মাটির ধরা চলে, আজ হাসির কলর লেহে নতুন জীবন গড়িয়া। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, আরুল বনে ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব আগে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। বিনা 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 বিনা, এই বাজারে প্রাণ বিনা, এই সবার মিলন জীবন মন জীবন বৃথা যায়। বিনা 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 বিনা, এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা মন জীবন বৃথা যায়। এই দেশ তোমার আমার, এই আমরা গড়ি খাবার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনা। এ দেশ তোমার আমার, এই আমরা গড়ি খাবার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনা। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, আরুল বনে ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব আগে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে শ্রমিকদা পুরোনো কথা মনে পড়ছে তো, আপনাকে ডেকে নিলে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, আমরা আমরা বিদায় নিচ্ছি, কিন্তু মনে এক বুক আশা নিয়ে বাড়ি যাচ্ছি যে সলিল চৌধুরীর মৃত্যু নেই।
ওনার মৃত্যুটা ওনার পুনর্জন্ম। আরেকটা যেটা আমার মনে হয়, যেটা দাদা তখন বলছিলেন, যে বাবার গানগুলোকে ঠিক মতন শেখানো দরকার আছে, উইথ দ্য রাইট কর্ডস, ছোট ছোট কাজ আছে। সেই কাজ তো দাদারা করছেনও, তার সাথে আমিও কিন্তু শুরু করেছি, এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে। আমি এই যেন আগরতলাতে গিয়েও দুটো গান শেখালাম, বর্ধমানে গিয়েও দুটো বাবার গান শেখালাম। এখানেও আমার খুব ইচ্ছে আপনাদেরও কিছু শেখাই। যারা ছেলেমেয়েরা গান করেন, শিখবেন তো? হ্যাঁ, আমিও শেখাতে চাই, কিন্তু কেন গানগুলোকে না শিখলে ঠিক হবে না, হ্যাঁ ঠিকঠাক না গাইলে কিন্তু ভালো হবে না। তো চলুন আপনাদের সাথে একটা প্ল্যান করি। হ্যাঁ, একটা আমরা কিছু সবাই মিলে, বাবার দুটো তিনটে এমন রত্ন আছে যেগুলো কিন্তু আপনারা জানেন না, অনেক গান হারিয়ে গেছে জানেন তো, সেই সব গানগুলো আমি আপনাদের শেখাতে চাই। তো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমি ওই কাজটা আমরা করব। ঠিক আছে, অনিশ প্রতিশ্রুতি দিল যে ওরা আছে এই সংগঠনের তরফ থেকে, এটা হবে। আসলে হয় কি, সলিলদার গান নিখুঁত ভাবে গাইতে না পারলে না, একদম বিশেষ করে হারমোনাইজেশন গুলো যদি প্রপার না হয়, তাহলে ভুল বার্তা যায় মানুষের কাছে, এইটা একটু বুঝতে হবে, সেইভাবে পরিশ্রমটা করতে হবে। এবং কি বলবো, আপনারা পাটা মাটিতে রেখে মাথাটা আকাশে নিয়ে যান, আকাশের থেকে আলো নিয়ে এসে সমাজে ছড়িয়ে দিন। দেখবেন অনেক অনেক সলিল চৌধুরীর মতো মানুষ যারা সলিলদাকে সম্মান করেন, ভালোবাসেন, এরকম অনেক মানুষ ছড়িয়ে আছেন, তাদের এগিয়ে আনতে হবে আমাদের সঙ্গে, এটা মাথায় রাখতে হবে আমাদের। সকলে ভালো থাকবেন। ভালো থাকবেন, ভালো থাকুন সকলে। অন্তরার দিকে আমাদের একটু সম্বর্ধনা দেওয়ার ব্যাপার আছে, সেটা গলা ফলা পুরো আস্তে আস্তে বলছিলাম না। বুলবুল পাখি, সবাই গান গালে, চলো। বুলবুল পাখি মায়না দিয়ে আয়না জানা গান শুনি, আরেকবার। বুলবুল পাখি মায়না দিয়ে আয়না জানা গান শুনি, দূর দূর মনের গান, নীল নদীর গান, উদ্ভার ভেগো সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর মনের গান, নীল নীল নদীর গান, ভেগো সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ। অন্তরাদিকে সম্বর্ধিত করবেন আমাদের সংগঠনের ছবি দে এবং সুক্তারা গুপ্ত। অন্তরাদির হাতে মেমেন্টো, ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে। প্রথমে উত্তরীয়, ছবি দিয়ে উত্তরীয় পরিয়ে দিন। ফুল তুলে দিচ্ছেন সুক্তারা গুপ্ত, ছবি দিয়ে মেমেন্টো। আর আমাদের শারদ পত্রিকা বার্ষিক শিলনের সেই পত্রিকাটা তুলে দিচ্ছেন অনেক ধন্যবাদ অন্তরাদি, কঙ্কনদা এবং কল্যাণদাকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন, অনেক আনন্দ দিয়েছেন, অনেক কথা আমরা শুনেছি। পল্লবিনী গো সঞ্চারিণী, করুণা দিয়ে আর পারিনি। পল্লবিনী গো সঞ্চারিণী, করুণা দিয়ে আর পারিনি। যতদূর জানি আকাশে আকাশে তোমারই দুটি নয়নের চাহনি। পল্লবিনী গো
দিয়ে